গল্প রহস্য পরিবারের সকলকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমরা শুনব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ডাইনি এর শেষ পর্ব। ঝিরঝির করিয়া বাতাস বহিতেছিল। শুক্লা নবমীর চাঁদের জ্যোৎস্নায় ছাতি ফাটার মাঠ একখানা সাদা ফরাসের মতো পড়িয়া আছে। কোথায় একটা পাখি অশ্রান্তভাবে ডাকিয়া চলিয়াছে, চোখ গেল, চোখ গেল। আমগাছগুলির মধ্যে ঝিঁঝি পোকা ডাকিতেছে। ঘরের পিছন ঝর্ণার ধারে দুইটি লোক যেন মৃদু গুঞ্জনে কথা কহিতেছে। আবার সেই ছেলেগুলো তাহার কোনো অনিষ্ট করিতে আসিয়াছে নাকি? অতি সন্তর্পিত মৃদু পদক্ষেপে বৃদ্ধা ঘরের কোণে আসিয়া উঁকি মারিয়া দেখিল, না, তাহারা নয়। এ বাউরিদের সেই স্বামী পরিত্যক্তা উচ্ছল মেয়েটা, আর তাহারই প্রণয়মুগ্ধ বাউরি ছেলেটা। মেয়েটা বলিতেছে, না, কে আবার আসবে এখনই, আমি ঘর যাব। ছেলেটা বলিল, হ্যাঁ, এখানে আসছে লোকে, দিনেই কেউ আসে না, তা রাতেই তো হোক। তোর বাবা যখন আমার সাথে সাঙা দেবে না, তখন তোর এখানে কেন থাকবো আমি? ছি 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 ছি, কি লজ্জা গো! কোথায় যাইবে সে? যদি তাই গোপনে দুইজনে দেখা করিতে আসিয়াছে, তবে মরিতে এখানে কেন? তাহার এই বাড়িতে আসিল না কেন? তাহার মতো বৃদ্ধাকে আবার লজ্জা কি? কি বলিতেছে মেয়েটা? বাবা মা বিয়ে না দেয়, তোতে আমাতে ভিন গায়ে বিয়ে করে সংসার পাতব। তোকে না লইলে আমি বাঁচব না। মরণ ছেলেটার পছন্দর। ওই কুপোর মতো মেয়েটাকে উহার এত ভালো লাগিল? তাহার মনে পড়িয়া গেল, তাহাদের গ্রাম হইতে 10 ক্রোশ দূরের বোলপুরে শহরের পানওয়ালার দোকানের সেই বড় আয়নাটা। আয়নাটার মধ্যে লম্বা ছিপছিপে 14-15 বছরের একটি মেয়ের ছবি। এক মাথা রুক্ষ চুল, ছোট কপাল, টিকলো নাক, পাতলা ঠোঁট। চোখ দুইটি ছোট, তারা দুইটি খয়ের রঙের, কিন্তু সে চোখের বাহার ছিল বই কি। আয়নার দিকে তাকাইয়া সে নিজের ছবি দেখিতেছিল। তখন আয়না তো ছিল না। আয়নাতে আপনার ছবি সে কখনো কোনোদিন দেখে নাই। আরে তুই আবার কে রে? কোথা থেকে এলি? লম্বা চওড়া এক জোয়ান পুরুষ তাহাকে প্রশ্ন করিয়াছিল। আগের দিন সন্ধ্যায় সে সবে বোলপুর আসিয়াছিল। সাবিত্রীর ছেলেটাকে খাইয়া ফেলিয়া সেই চতুর্দশীর রাত্রেই গ্রাম ছাড়িয়া বোলপুরে আসিয়া আশ্রয় লইয়াছিল। লোকটাকে দেখিয়া তাহার খারাপ লাগে নাই, কিন্তু তাহার কথার ঢংটা বড় খারাপ লাগিয়াছিল। নিষ্পলক দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া বলিয়াছিল, কেনে, যেটা থেকে আসি না কেনে, তোমার কি? আমার কি? এক কিলে তোকে মাটির ভেতর বসিয়ে দেব, দেখেছিস কিল? ক্রুদ্ধ হইয়া দাঁতে দাঁত চাপিয়া সে ওই লোকটির দেহের রক্ত শোষণ করিবার কামনা করিয়াছিল। কালো পাথরের মতো নিটল শরীর, জিভের নিচে ফোয়ারা হইতে জল ছুটিয়াছিল। কোনো উত্তর না দিয়া তীব্র তির্যক ভঙ্গিতে লোকটার দিকে চাহিতে চাহিতে সে চলিয়া আসিয়াছিল। সেদিন সূর্য ডুবিবার সঙ্গে সঙ্গেই পূর্ব দিকে চুনে হলুদে রঙের প্রকাণ্ড থালার মতো নিটল গোল চাঁদ উঠিতেছিল। বোলপুরের একেবারে শেষে রেল লাইনের ধারে বড় পুকুরটার বাঁধা ঘাটে বসিয়া আঁচল হইতে মুড়ি খাইতে খাইতে সে ওই চাঁদের দিকে চাইয়াছিল। চাঁদের আলো তখনও দুধবরণ হইয়া উঠে নাই। ঘোলাটে আবছা আলোয়
চারিদিক ঝাপসা দেখাইতেছে। সহসা কে আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইতেই সে চমকাইয়া উঠিয়াছিল। সেই লোকটা হি হি করিয়া হাসিয়া বলিয়াছিল, আজও বেশ মনে আছে। হাসির সঙ্গে সঙ্গে তাহার গালে 2টা টোপ খাইয়াছিল। হাসিলে তাহার গালে টোপ খাইত। সে বলিয়াছিল, কথার জবাব না দিয়ে পালিয়ে চলে এলি যে? সে বলিয়াছিল, এই দেখো, তুমি যাও বলছি, নইলে আমি চেঁচাবো। চেঁচাবি? দেখছিস পুকুরের পাঁক, টুটি টিপে তোকে পুঁতে দেব ওই পাখি। তাহার ভয় হইয়াছিল। সে ফ্যাল ফ্যাল করিয়া তাহার মুখের দিকে চাহিয়া বসিয়াছিল। লোকটা অকস্মাৎ মাটির উপর ভীষণ জোরে পা ছড়িয়া চিৎকার করিয়া একটা ধমক দিয়া উঠিয়াছিল। ধ্যাত! আঁচল ধরা হাতের মুঠি খসিয়া গিয়া মুড়িগুলি ঝরঝর করিয়া পড়িয়া গিয়াছিল। লোকটার হি হি করিয়া সে কি হাসি! সে একেবারে কাঁদিয়া ফেলিয়াছিল। লোকটা অপ্রস্তুত হইয়া বলিয়াছিল, দূর হরো ফ্যাঁচকাদুনি মেয়ে কোথাকার, ভাগ! তাহার কণ্ঠস্বরে স্পষ্ট স্নেহের আভাস ফুটিয়া উঠিয়াছিল। সে কাঁদিতে কাঁদিতেই বলিয়াছিল, তো তুমি মারবা নাকি? না না, মারব কেন? তোকে শুধলাম কোথায় বাড়ি তোর, তুই একেবারে খ্যাক করে উঠলি, তাতেই বলি। বলিয়া আবার হি হি করিয়া হাসিতে লাগিল। আমার বাড়ি অনেক দূর, পাথরঘাটা। কি নাম বটে তোর? কি জাত? নাম বটে আমার সোরধ্বনি, লোকে বলে সরা। আমরা ডোম বটে। লোকটা খুব খুশি হইয়া বলিয়াছিল, আমরাও ডোম। তা ঘর থেকে পালিয়ে এলে কেন? তাহার চোখে আবার জল আসিয়াছিল। সে চুপ করিয়া ভাবিতেছিল কি বলিবি। রাগ করে পালিয়ে এসেছিস বুঝি? না। তবে? আমার মা বাবা কেউ নাইকো কিনা, কে খেতে পড়তে দেবে? তাই খেটে খেতে এসেছিস হেতাতে? বিয়ে করিস না কেন? বিয়ে? সে অবাক হইয়া লোকটার মুখের দিকে চাহিয়াছিল। তাহাকে, তাহার মতো ডাইনিকে কে বিবাহ করিবে? সে শিহরিয়া উঠিয়াছিল। তারপর তারপর হঠাৎ সে কেমন লজ্জায় অভিভূত হইয়া পড়িয়াছিল। বৃদ্ধা আজও অকারণে নতশিরে মাটির উপর ক্রমাগত হাত বুলাইয়া ধুল কাকড় জড়ো করিতে আরম্ভ করিল। সকল কথার সূত্র যেন হারাইয়া গিয়াছে। মালা গাঁথিতে হঠাৎ সুতা হইতে সূচটা পড়িয়া গেল। আহ, কি মশা! মৌমাছির চাক ভাঙিলে যেমন মাছিগুলো মানুষকে ছাঁকিয়া ধরে, তেমনি সর্বাঙ্গে ছাঁকিয়া ধরিয়াছি। কই, মেয়েটার ছেলেটার কথাবার্তা তো আর শোনা যায় না, চলিয়া গিয়াছে। সন্তর্পণে ঘরের দেয়াল ধরিয়া বৃদ্ধা আসিয়া দাওয়ার উপর বসিল। কাল আবার উহারা নিশ্চয়ই আসিবে। তাহার ঘরের পাশাপাশি জায়গার মতো আর নিরিবিলি জায়গা কোথায়? হে জায়গায় কেউ আসিতে সাহস করিবে না। তবে উহারা ঠিক আসিবে। ভালোবাসার কি ভয় আছে? অকস্মাৎ তাহার মনটা কিলবিল করিয়া উঠিল। আচ্ছা, ওই ছোঁড়াটাকে সে খাইবে। শক্ত সমর্থ জোয়ান শরীর। সঙ্গে সঙ্গে শিহরিয়া উঠিয়া বারবার সে ঘাড় নাড়িয়া অস্বীকার করিয়া উঠিল, না 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 না। কয়েক মুহূর্ত পরে সে আপন মনে দুলিতে আরম্ভ করিল। তাহার পর উঠিয়া উঠোনে ক্রমাগত ঘুরিয়া বেড়াইতে শুরু করিয়া দিল। সে বাঁট বহিতেছে। আজ যে সে একটা শিশুকে খাইয়া ফেলিয়াছে, আজ তো ঘুমাইবার তাহার উপায় নাই। ইচ্ছা হয় এই ছাতি ফাটার মাঠটা পার হইয়া অনেক দূর চলিয়া যায়। লোকে বলে সে গাছ চালাইতে জানে, জানিলে কিন্তু ভালো হইত।
গাছের উপর বসিয়া আকাশ মেঘ চিরিয়া হু হু করিয়া যেখানে ইচ্ছা চলিয়া যাইত, কিন্তু ওই মেয়েটা আর ছেলেটার কথাগুলো শোনা হইত না। উহারা ঠিক কাল আসিবে। ঠিক আসিয়াছে। ছোড়াটা চুপ করিয়া বসিয়া আছে, ঘন ঘন ঘাড় ফিরাইয়া পথের দিকে চাহিতেছে। আসিবে রে, সে আসিবে। তাহার নিজের কথাই তো বেশ মনে আছে। সারাদিন ঘুরিয়া ফিরিয়া সন্ধেবেলায় সে জোয়ানটি ঠিক পুকুরের ঘাটে আসিয়াছিল, তাহার আগেই আসিয়া বসিয়াছিল, পথের দিকে চাহিয়া বসিয়া আপন মনে পা দোলাইতেছিল। সে নিজে আসিয়া দাঁড়াইয়া মুখ টিপিয়াছিল। এসেছিস? আমি সেই কখন থেকে বসে আছি। বৃদ্ধা চমকাইয়া উঠিল। ঠিক একই কথা, সে তাহাকে এই কথাটাই বলিয়াছিল। ওহ, ওই ছোঁড়াটাও ঠিক সেই কথাই বলিতেছে। মেয়েটি সম্মুখে দাঁড়াইয়া আছে, নিশ্চয়ই সে মুখ টিপিয়া হাসিতেছে। সেদিন একটা ঠোঙাতে করিয়া খাবার আনিয়াছিল, তাহার সম্মুখে বাড়াইয়া ধরিয়া বলিয়াছিল, কাল তো মুড়ি পড়ে গিয়েছিল রে। সে কিন্তু হাত বাড়াইতে পারে নাই। তাহার বুকে দুর্দান্ত লোভ, পাপে মত্ত তাহার ডাইনি মনটা বেদের বাঁশি শুনিয়া যেন কেবল দুলিয়া নাচিয়াছিল, ছোবল মারিতে ভুলিয়া গিয়াছিল। তারপর সে কি করিয়াছিল? হ্যাঁ, মনে আছে। সে কি আর ইহারা জানে না পারে? ও মাগো, ঠিক তাই। এ ছেলেটাও যে মেয়েটার মুখে নিজে হাতে কি তুলিয়া দিতেছে। বুড়ি দুই হাতে মাটির উপর মৃদু করাঘাত করিয়া নিঃশব্দ হাসি হাসিয়া যেন ভাঙিয়া পড়িল, কিন্তু নিতান্ত আকস্মিকভাবেই হাসি তাহার থামিয়া গেল। সহসা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সে স্তব্ধভাবে গাছে হেলান দিয়া বসিল। তাহার মনে পড়িল, ইহার পরই সে তাহাকে বলিয়াছিল, আমাকে বিয়ে করবি সরা? সে কেমন হইয়া গিয়াছিল, কিছু বলিতে পারে নাই, কিছু ভাবিতেও পারে নাই। শুধু কানের পাশ দুইটা গরম হইয়া উঠিয়াছিল, হাত পা ঘামিয়া টসটস করিয়া জল ঝরিয়াছিল। সে বলিয়াছিল, এই দেখ, আমি কলে কাজ করি, রোজগার করি অনেক, তা যাতে পতিত বলে আমাকে বিয়ে দেয় না কেউ। তুই আমাকে বিয়ে করবি? ঝর্নার ধারে প্রণয়ী যুবতী বলিল, এই গায়ে সবাই হাঁ হাঁ করবে, আমার জাতগোষ্ঠীতেও করবে, তোর জাতগোষ্ঠীতেও করবে। তার চেয়ে চল আমরা পালিয়ে যাই, সেইখানে দুজনায় সাঙা করে বেশ থাকব। মৃদুস্বরে কথাগুলি এই নির্জন স্থানটির মধ্যে যেন স্পষ্ট হইয়া ভাসিয়া আসিতেছে। বুড়ি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। তাহারা পৃথিবীর লোকের সঙ্গে সম্বন্ধ ছাড়িয়া বিবাহ করিয়া সংসার পাতিয়াছিল। মারোয়ারি বাবুর কলের ধারেই একখানা ঘর তৈয়ারি করিয়া তাহারা বাসা বাঁধিয়াছিল। বয়লা না কি বলে, সেই প্রকাণ্ড পিপের মতো কলটা, সেই কলটায় সে কয়লা ঠেলিত। তাহার মজুরি ছিল সকলের চেয়ে বেশি। ঝর্নার ধারে অভিসারিকা মেয়েটির কথা ভাসিয়া আসিল। ওহ, হবে না, আগে আমার খুঁটে 10টি টাকা তো বেঁধে দে, তবে আমি যাব, নইলে বিদেশে পয়সার অভাবে খেতে পাবো না, তা হবে না। ছি ছি, মেয়েটার মুখে ঝাঁটা মারিতে হয়। এত বড় একটা জোয়ান মরদ যাহার আঁচল ধরিয়া থাকে, তাহার নাকি খাওয়া পড়ার অভাব হয় কোনো দিন। মরণ তোমার, রূপার চুরি কি, একদিন সোনার শাঁখা বাঁধা উঠিবে তোমার হাতে। ছি। ছেলেটি কথার জবাব দিল না। মেয়েটি আবার বলিল, কি রাগ করি সোনাজি, কি বলছিস বল?
আমি আর দাঁড়াতে পারবো না কিন্তু। ছেলেটি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, হ্যাঁ, কি বলবো বল, টাকা থাকলে আমি তোকে দিতাম, রূপার চুড়িও দিতাম, বলতে হতো না তোকে। মেয়েটা বেশ হেলিয়া দুলিয়া রঙ্গ করিয়াই বলিল, তবে আমি চললাম। যা, আজ যেন ডাকিস না। বেশ। অল্প একটু দূরে যাইতেই সাদা কাপড় পরা মেয়েটি ফুটফুটে চাঁদনির মধ্যে মিশাইয়া গেল। ছেলেটা চুপ করিয়া ঝর্ণার ধারে বসিয়া রহিল। আহা, ছেলেটার যেমন কপাল! শেষ পর্যন্ত ছেলেটা যে কি করিবে কে জানে। হয়তো বৈরাগী হইয়া চলিয়া যাইবে, নয়তো গলায় দড়ি দিয়াই বসিবে। বৃদ্ধা শিহরিয়া উঠিল। ইহার চেয়ে তাহার রূপার চুরি কয়গাছা দিলে হয় না? আর টাকা 10 টাকা সে দিতে পারিবে না। মোটে তো তাহার 1 কোটি টাকা আছে, তাহার মধ্য হইতে 2টা টাকা, না হয় 5টা সে দিতে পারে, তাহাতে হইবে। মেয়েটা আর বোধহয় আপত্তি করবে না। আহা, জোয়ান বয়স সুখের সময়, শখের সময়। আহা, ছেলেটিকে ডাকিয়া রূপার চুরি ও টাকা সে দিবে, আর উহার সঙ্গে নাতি ঠাকুরমার সম্বন্ধ পাতাইবে। গোটা কতক চোখা ঠাট্টা সে যা করিবে। মাটিতে হাতের ভর দিয়া কুঁজির মতো সে ছেলেটির কাছে আসিয়া দাঁড়াইল। ছেলেটা যেন ধ্যানে বসে আছে, লোকজন আসিলেও খেয়াল নাই। হাসিয়া সে ডাকিল, ও হে পাগল, শুনছ? দন্তহীন মুখের অস্পষ্ট কথাটি শুনিয়া ছেলেটি চমকিয়া মুখ ফিরাইয়া আতঙ্কে চিৎকার করিয়া উঠিল। পর মুহূর্তেই লাফ দিয়া উঠিয়া সে প্রাণপণে ছুটিতে আরম্ভ করিল। মুহূর্তে বৃদ্ধার অভাবনীয় পরিবর্তন হইয়া গেল। ক্রুদ্ধা মার্জারির মতো ফুলিয়া উঠিয়া সে বলিয়া উঠিল, মর, মর, তুই মর। সঙ্গে সঙ্গে ইচ্ছা হইল ক্রুদ্ধ শোষণে উহার রক্ত, মাংস, মেদ, মজ্জা সব নিঃশেষে শুষিয়া খাইয়া ফেলে। ছেলেটা একটা আর্তনাদ করিয়া বসিয়া পড়িল। পর মুহূর্তেই আবার উঠিয়া খোঁড়াইতে খোঁড়াইতে পলাইয়া গেল। পরদিন দ্বিপ্রহরের পূর্বেই গ্রামখানা বিস্ময়ে শঙ্কায় স্তম্ভিত হইয়া গেল। সর্বনাশী ডাইনি বাউরিদের একটা ছেলেকে বান মারিয়াছে। ছেলেটা সন্ধ্যায় বিছানা নিল ঝর্ণার ধারে। মানুষের হেরস লোলুপা রাক্ষসী গন্ধে আকৃষ্টা বাঘিনীর মতো নিঃশব্দ পদসঞ্চারে আসিয়া সম্মুখে দাঁড়াইয়াছিল। ভয়ে ছেলেটি পলাইবার চেষ্টা করিয়াছিল, কিন্তু রাক্ষসী তাহাকে বান মারিয়া ফেলিয়া দিয়াছে। অতি তীক্ষ্ণ একখানা বান মন্ত্রপুত করিয়া নিক্ষেপ করিতেই সেটা আসিয়া তাহার পায়ে গভীর হইয়া বসিয়া গিয়াছে। আনিয়া বাহির করিয়া ফেলিতেই সে কি রক্তপাত! তাহার পরই প্রবল জ্বর, আর কে যেন তাহার মাথা ও পায়ে চাপ দিয়া তাহার দেহখানি ধনুকের মতো বাঁকাইয়া দিয়া দেহের রস নিংড়াইয়া লইতেছে। কিসে তাহার কি করিবে? আজ আমরা শুনলাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ডাইনি এর শেষ পর্ব। আমাদের এই আয়োজনটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে ও বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকুন। পরিবার, বন্ধু ও স্বজনদের সাথে শেয়ার করুন। ফেসবুকের মাধ্যমে সংযুক্ত থাকুন আমাদের সাথে। প্রচুর বই পড়ুন, নিজে ভালো থাকুন, অন্যকেও ভালো রাখুন। অনেক ভালো। ধন্যবাদ।